নির্বাচনে এরকম হয়। এ কারণ হলো এখানে যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ২ নম্বর যত বুদ্ধি আছে সব তাদের মাথায় গিজ করে। এই পিরিয়ডে ক্ষমতার চাবিকাঠিটা থাকবে জামাতের হাতে, এনসিপির হাতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এখানে যতদিন তারেক রহমান সাহেব ক্ষমতায় আছেন তিনি এতটা বেকুব হয়ে যাননি যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনার জন্য তিনি একটা দরজা করে দেবেন। সেই দরজা দিয়ে আওয়ামী লীগ ঘরে ঢুকে তারেক রহমান সাহেবকে বলবে আপনি বের হয়ে যান, আর সে বের হয়ে যাবে। ইট উইল নেভার বি হ্যাপেন্ড। এটা কখনো আর ঘটবে না। নতুন বাংলাদেশের জন্য মানুষ গণভোট দিয়েছেন এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আপনি কি মনে করেন যে সত্যিকার অর্থে তারা এই গণভোটের যে রায় সেটি বাস্তবায়ন করবে? জামাতের যে ৭০ জন সংসদ সদস্য হয়েছেন তারা কেউ চাঁদাবাজির সঙ্গে জড়াবেন না, এবং এই চাঁদাবাজি যারা করে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, কিন্তু তাদের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। এখানের মধ্যে একটা বিষয় স্বীকার করতেই হবে যে আমাদের দেশের ইতিহাসে প্রথম এই গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস তার লোকজন সহকারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, কথাবার্তা বলেছেন, এটা কিন্তু ব্যতিক্রম। এটা বাংলাদেশে কেউ করতে পারেনি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান সুপার পাওয়ার, আর বিশ্ব রাজনীতিতে আমেরিকা সুপার পাওয়ার। ইরান এমন একটা দেশ, সে সবাই শুধু দিচ্ছে, সবাই তাকে শুধু নিঃস্ব করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু কোথাও থেকে কোনো কিছু পাচ্ছে না। আমাদের সময় এরশাদ জামানাতে দেখা গেল প্রচুর মানুষকে সরকারিভাবে তারা ওই ফিলিস্তিনে পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। এই কারণে হলো যে এই লোকগুলো যারা দাঙ্গাবাজ, তারা যদি আওয়ামী লীগে যোগদান করে, বিএনপিতে যোগদান করে, তারা এরশাদের বিরুদ্ধে দাঙ্গা করবে। এই জন্য করে সেদিকে দলে দলে গিয়ে যাও মধ্যপ্রাচ্যকে যুদ্ধ করে আসো, ধর্মযুদ্ধ করে আসো, ফিলিস্তিন নিয়ে যুদ্ধ করে আসছে। সো ইটস এ গ্লোবাল পলিটিক্স, নাথিং এর মধ্যে ধর্ম রিলিজিয়াস কোনো ব্যাপার নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের সাবেক একজন সংসদ সদস্য, অত্যন্ত সুপরিচিত মুখ। নিশ্চয়ই আপনারা সবাই তাকে চিনেন, রাজনীতি বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে দাওয়াতের জন্য। আম, আজকে আমরা দারুণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমাদের যে পার্লামেন্টের নির্বাচনটা হয়ে গেল সেটি নিয়ে কথা বলবো এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা জানতে চাই, এই যে ১২ তারিখে ভোটটা হয়ে গেল, আপনি তো ভোট দিয়েছেন, তাই কি? আমার ভোট দেওয়া হয়নি। ভোট দেওয়া হয়নি এর কারণ যে আমি যে এলাকাতে চলে এসেছি তার বিপরীত দিকে বহু দূরে ধানমন্ডিতে আমার ভোট। বলে ওই দিন আসলে ট্রান্সপোর্টেশনটা বন্ধ থাকার কারণে আমি যেতে পারিনি, কিন্তু আমার পরিপূর্ণ সমর্থন ছিল। আম, এই যে ভোটটা হয়ে গেল, এই ভোট নিয়ে আসলে নানান শঙ্কা ছিল, আশঙ্কা ছিল, অনেক তর্ক বিতর্ক ছিল যে ভোট হবে না। কেউ বলছেন দীর্ঘ সময় ধরে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারেন, নানান হিসাব নিকাশ ছিল। কিন্তু আমরা দেখলাম যে অবশেষে আসলে ভোটটা হয়েই গেল। এই ১২ তারিখের ভোট নিয়ে আপনার পর্যবেক্ষণ কি আসলে? প্রথমত আমি এটাকে স্বাগত জানাচ্ছি যে সমস্ত শঙ্কা, আশঙ্কা, দ্বিধাদ্বন্দ্ব সব কিছু দূর করে দিয়ে অবশেষে যে ভোটটা হলো, এটা গণতন্ত্রের পথে একটা নতুন মাইল ফলক। মূল ব্যাপার হলো যে আপনাকে যদি একটা টার্গেটে যেতে হয়, ধরুন আপনি চট্টগ্রামে যাবেন। এখন একটা খবর শুনলেন যে চট্টগ্রামে যাওয়ার পথে প্রচণ্ড বাধা আছে, কিন্তু আপনাকে যেতেই হবে। তো একটার কোনো একটা বাধা অতিক্রম করে আপনি দাউদকান্দি পার হলেন, তারপরে কুমিল্লা গেলেন, ফেনী গেলেন, এরপর চট্টগ্রামে পৌঁছলেন। তা আমাদের গণতন্ত্রের একটা মাকাম আছে, একটা নির্দিষ্ট গন্তব্য আছে, লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। তো সেই জায়গাতে পৌঁছানোর জন্যে আমাদের অনেকগুলো ধাপ পেরোতে হবে। তো তেমনি একেবারে প্রাথমিক এই ধাপটা ছিল ইলেকশন, এবং সেটা করলো। সেটা ভালো হলো, মন্দ হলো, সেটার মধ্যে কী বিতর্ক হলো, এটার একেবারেই যাকে বলা হয় নিয়ে প্রশ্ন করার দরকার নাই। প্রথম প্রশ্ন হলো যে একটি কর্তৃত্ববাদী সরকার ছিল, তাদের চলে যাওয়ার পর একটা বিরাট রাজনৈতিক শূন্যতা ছিল, এবং এমন একটা জগা খিচুড়ি প্রকৃতির সরকার ছিল যা আমরা কোনো ফর্মে ফেলতে পারছিলাম না কোনো অবস্থাতেই। অস্বস্তিকর যারা ছিলেন তারাও প্রথম বুঝতে পারেননি যে এখানে আসার পরে তাদের এত সমস্যা হবে। তারপর আমরাও বুঝতে পারিনি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের এত সমস্যা হবে। তো সেক্ষেত্রে একটা পরিবর্তন দরকার ছিল, আর এই পরিবর্তনের জন্য তো ইলেকশনের কোনো বিকল্প। আর এখন ইলেকশনে যারা বাংলাদেশে ছিলেন মোরলেস সবাই তো আসছে। আওয়ামী লীগ আসেনি বা তাদেরকে আনা হয়নি,
সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তাতে যে খুব বেশি ক্ষতি হবে নট লাইক দ্যাট। তার বাইরে তো প্রায় সবাই আসছে, জাতীয় পার্টি আসছে, অন্যান্য যারা আসছে, এবং প্রায় বেশিরভাগ সিটি তুমুল প্রতিযোগিতা হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তো কাজেই আমি এটাকে স্বাগত জানাই। নিঃসন্দেহে বলাই যায় এবারের নির্বাচন আসলে ব্যাপক চ্যালেঞ্জ ছিল অন্তর্বর্তী সরকারের জন্য। আপনি জানেন যে নির্বাচনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাকর্মীদেরকে বলেছেন এই নির্বাচন থেকে তারা যেন দূরে থাকে, অর্থাৎ ভোট না দেয়া থেকে যেন না ভোট দেয়। অর্থাৎ ভোটে অংশগ্রহণ যেন তারা না করে। সাধারণ মানুষদেরকে তারা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন শেষে সামগ্রিকভাবে প্রায় ৬০% বেশি ভোট পড়েছে। এটা নিঃসন্দেহে বলা যায় যে আসলে এটা রেকর্ড সংখ্যক ভোট আসলে পড়েছে। আ এই যে ভোটটা হলো এত চ্যালেঞ্জের পরেও এখানে আসলে আপনি ক্রেডিটটা কাকে দিবেন? সবাইকে ক্রেডিট। এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু পরিশ্রম করেছেন। ইচ অ্যান্ড এভরিবডি। মানে এটা অতীতে যে ৩-৩টে নির্বাচন হলো, ওখানে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ভোটের মাঠে ছিলেন, তারা অনেকটা কনফিডেন্স ছিলেন যে কাজ করতে হবে না, সিল পিটায়ে ভোট নেবে। কিন্তু এইবার প্রায় সবাই পরিশ্রম করেছে এবং ভোটের উপর নির্ভর করেছে। তারা ভোট র্যাগিং করবে, সিল পিটাবে, ব্যালট বাক্স ছিনতাই করবে, এই ধরনের চিন্তা মানে কোনো প্রতিদ্বন্দ্বীর মাথায় করার সুযোগ ছিল না। ফলে তারা গভীর রাত পর্যন্ত জনগণের কাছেই গেছে, জনগণকে উদ্বুদ্ধ করেছে। এর ফলে হলো কি, অনেকের অভিমান ছিল। এখন শেখ হাসিনা দিল্লি থেকে বলেছে যে আপনারা যে না, খুব একেবারে কনজারভেটিভ যারা, ভীষণ রকম কনজারভেটিভ, তাদের কথা আলাদা। কিন্তু অন্যান্য যারা আছেন তারা কিন্তু ওই নির্বাচনের দিন এমন একটা আমেজ তৈরি হয়েছে, এটা কেউ ভয়ে থাকতে পারে না। ধরুন আপনার বাড়ির সামনে একটা ভালো খেলা হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, ফুটবলের একটা ম্যাচ হচ্ছে। আপনার ছেলে মেয়েকে ঘরে রাখা কিন্তু খুব একটা কঠিন একটা বিষয়। তো ওইরকম নির্বাচনের যে উৎসব এবং আমেজ, এটা গ্রাম বাংলায় এতটা যাকে বলা হয় সৃষ্টি করে, উৎসবের একটা আমেজ সৃষ্টি করে যে এখানে ঘরে থাকা খুব দায়। ভোটের দিন ঘরে থাকাটা নয়, একটা অপমানের মতো একটা অবস্থা। তো ওই জিনিসটা কেউ করেনি, সবাই এখানে অংশগ্রহণ করেছেন মরদিঘাস। আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর করে বলেছেন। আপনি দেখেছেন এই নির্বাচনে বিএনপি অভাবনীয় আ সাফল্য এসেছে বিএনপির। তারা অনেকগুলো আসন পেয়েছে এবং সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবং জামাতেও বেশ ভালোই বলা যায়। অনেকে বলছেন যে তারাও প্রত্যাশা চাইতে ভালো অ ফলাফল করেছেন। যদিও কেউ বলেছিলেন যে জামাতও সরকার গঠন করতে পারে। সামগ্রিকভাবে এই বিএনপি অভাবনীয় ফলাফলের পেছনে কি কারণ বলে আপনি মনে করেন? প্রথমত হলো যে রুচির বিবর্তন। আমাদের দেশে মানুষ বেশিরভাগ সময় কন্টিনিউয়াসলি কোনো কিছুর উপরে তারা সামর্থ্য রাখতে পারে না। তো ৫ বছর বিএনপি, ৫ বছর আওয়ামী লীগ। তো ১৫ বছর আসলে আওয়ামী লীগের শাসনের ফলে তারা আসলে বিকল্প খুঁজছে। তো সেই বিকল্প খুঁজতে গিয়েই এখানে যেহেতু তাদের একেবারে ১ম চয়েস ছিল বিএনপি, দ্বিতীয় চয়েস জামাত ছিল। ফলে সবাই কিন্তু ভালো করেছে। বিএনপি অতীতের চেয়ে ভালো করেছে, জামাতও অতীতের চেয়ে ভালো করেছে। এখানে আওয়ামী লীগ আসলে হয়তো জামাতের কিছু সিট কমতো, বিএনপির কিছু সিট কমতো, কিন্তু বিএনপি জিতত। এতে কোনো সন্দেহ নেই। আ আ কেউ আ বেশ কয়েকটা আসন নিয়ে কারচুপির অভিযোগের কথা বলছেন। বলছেন যে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে কিন্তু শেষ মুহূর্তে এসে কিছুটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। যদি আপনাকে কয়েকটা আসনের কথা বলি সেটি হচ্ছে ঢাকা ৮ আসন। সেখানে মির্জা আব্বাস এবং আপনি জানেন যে এনসিপির প্রার্থী সেখানে পাটোয়ারি ছিলেন। এবং মামুনুল হক তিনিও কিন্তু অভিযোগ করেছেন গতকালকে যে তার আসনে কিছুটা কারচুপি হয়েছে। মির্জা আব্বাসের আসনে আপনার যেই ব্যালটগুলো কাউন্ট করা হয়েছে তার আসনে করা হয়নি। এছাড়া আরও সারা দেশে বেশ কয়েকটা আসন আছে যেগুলো বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে শেষ মুহূর্তে এসে। আপনার কি মনে হয় আসলে কি এমন কিছু হতে পারে? হতে পারে। নির্বাচনে এরকম হয়। এ কারণ হলো এখানে যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ২ নম্বর যত বুদ্ধি আছে সব তাদের মাথায় গিজ করে। তবে যদি আ মানে যারা অভিযোগ করছে তারা তাদের অভিযোগের ব্যাপারে খুব স্ট্রং থাকেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে তদন্ত হলে, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা হলে নিষ্পত্তি হবে এবং সত্যটা বের হয়ে আসবে। এখন যে ব্যাপারটা হলো কি, আগে ইলেকশনটা যেভাবে ছিল আ তার চাইতে এবারটা আমরা অনেক দূর এগিয়ে গেছি। অনেক বেশি ট্রান্সপারেন্সি এসেছে। ফলে এখন যদি ইলেকশন কমিশনে কোনো মামলা করা হয়, সেটা নাসিরুদ্দিন পাটোয়ারি করুক বা মামুনুল হক সাহেব করুক। তো এক্ষেত্রে
ইলেকশন কমিশন অন্তত তাদের হিরোইজম দেখানোর জন্য হলে খুব তোড়জোড় করবে। তারপরে আবার এরপরে যদি এটা নিয়ে আবার হাইকোর্টে যায়, এটা ঝুলতে থাকবে। এবং আপনি দেখেন যে চট্টগ্রামের শাহাদাত সাহেব যে মেয়র ছিলেন, সে অনেক আগে একটা মামলা করে রেখেছে। দীর্ঘদিন পরে সে তার মেয়র ফিরে সে তার মেয়র পদটা সে ফিরে পেল। ফলে আমরা করি কি, অনেক সময় নির্বাচনের সময় অভিযোগ করি পরে হাল ছেড়ে দেয়। কিন্তু কেউ যদি হাল ছেড়ে না দেয়, অনেক পরেও সেটা কিন্তু একটা ফলাফল পাওয়া যেতে পারত। কাজেই একটু এটা ৩০০টি আসন নির্বাচন হয়েছে, ২০০ প্রার্থী এখানে প্রতিযোগিতা করেছে। তো সেখানে যদি অবচয়ন পদ্ধতিতে ১০টা সিটে বা ৩০টা সিটে বা ২০টা সিটেও যদি আপনার ডিসপুট থাকে, এটা কি স্বাভাবিক নয়? আপনার 100% অ্যাকুরেসি পৃথিবীর কোথায় আসছে? কোনো কাজেই তো আসেনি। নতুন বাংলাদেশের জন্য মানুষ গণভোট দিয়েছে এভাবে। আপনি জানেন যে গণভোটেও ব্যাপক ফলাফল এসেছে এবং হা জয়যুক্ত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। অনেকগুলো আপনি জানেন যে পরিবর্তন আসার কথা। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আপনি কি মনে করেন যে সত্যিকার অর্থে তারা এই গণভোটের যে রায় সেটি বাস্তবায়ন করবে? বা এই বিষয়টা নিয়ে আপনার পর্যবেক্ষণ আসলে কি? আমার পর্যবেক্ষণ হলো যে হা ভোট নিয়ে আমার আপত্তি আছে। এখানে মানে সরকারের পক্ষ থেকে হা ভোটের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। জনগণের, আমি যাদের সাথে কথা বলেছি, প্রায় সবাই না ভোটের ব্যাপারে তারা প্রচারণা চালিয়েছে। তো সেক্ষেত্রে যেভাবে ভোটের ফলাফল এসছে হা না ভোট, ওভাবে আসলে আমি যেটা দিয়েছি প্রতিফলিত হয়নি। না জয়যুক্ত হওয়ার সম্ভাবনা শতভাগছি। তো সেখানে হা জয়যুক্ত হয়েছে, ফলে এটা নিয়ে প্রশ্ন থেকে গেছে, সন্দেহ থেকে গেছে এবং আগামীতেও এটার দায় বহন করতে হবে ১। ২ নম্বরে যেহেতু হা জয়যুক্ত হয়ে গেছে, এখন এই হায়ের অধীনে সংবিধান সংশোধন করা, জুলাই সনদ গ্রহণ করা, এরপর পার্লামেন্টের উচ্চকক্ষ করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, অনেকগুলো জটিলতার মধ্য দিয়ে তারেক রহমান সাহেবকে বা বিএনপিকে এবং জামাতকে এগোতে হবে। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে এই যে পিরিয়ডটা রয়েছে, ট্রানজিশনাল পিরিয়ড রয়েছে, এই পিরিয়ডে ক্ষমতার চাবিকাঠিটা থাকবে জামাতের হাতে, এনসিপির হাতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এবং বিএনপি যদি ধৈর্য হারিয়ে ফেলে বা কোনো কারণে যদি সে পিছু টান দেয়, তাহলে এই যে এত সুন্দর একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের যে ফলাফল সেটি বুমেরাং হয়ে যেতে পারে। এটা আমার একটা আশঙ্কা। দ্বিতীয় আশঙ্কা হলো যে বিএনপি সব কিছু ধৈর্য ধারণ করে করলো, সব কিছু করলো, কিন্তু সেক্ষেত্রে পার্লামেন্ট, উচ্চকক্ষ সব কিছু ঝুলন্ত হয়ে যাবে। এককভাবে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু এখন আমাদের দেশে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো মূলত একক কর্তৃত্ববাদী মনোভাব ছাড়া এই মুহূর্তে এই সমস্যাগুলো দূর করা সম্ভব নয়। এখন আমি সারাদিন বিদ্যুৎ সমস্যা আছে, আমি রাত জেগে জেগে পার্লামেন্টে বসে বিদ্যুতের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করলাম। আচ্ছা, তো রাত জেগে জেগে বিদ্যুতের সমস্যা আলোচনা করলাম, কিন্তু এটা হবে না। কিন্তু শেখ হাসিনা কী করেছিলেন? এককভাবে সিদ্ধান্ত নিয়ে বলেন যে ২৪ ঘন্টার মধ্যে তোমাদের এই কাজটি করতে হবে। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। আমরা মানে একটা সময় নিয়ে সেটা নিয়ে আলোচনা করলাম। তো এখন আসলে তারেক রহমান সাহেব এই যে হাফ ভোটের অধীনে যে পরিবর্তনটা আসছে, তার এবং তার দলের যতই সংখ্যাগরিষ্ঠ থাকুক না কেন, সেখানে একক সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করাটা বলতে গেলে অসম্ভব হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে মানে কি বলবো, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সম্মিলিত সিদ্ধান্ত, কথাবার্তা ওকে, কিন্তু রাষ্ট্র চালানোর জন্য এখানে একক কর্তৃত্বটাই ভালো হয়। আমরা একটু আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ দেশে বলা চলে এখন অস্তিত্ব নেই। নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি তারা। নির্বাচিত সরকার ক্ষমতা নিচ্ছে কয়েকদিন পরে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করবে বর্তমান সরকারের সফলতা এবং ব্যর্থতার উপরে। সরকার যদি সফল হন এবং যে সিস্টেমটি চালু করতে যাচ্ছে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সংবিধান সংশোধন, মানে এই মানে যে সংস্কারগুলো, এই সংস্কারগুলোর ফলে যে পরিবারতন্ত্র, শেখ পরিবার, জিয়া পরিবার, এই পরিবারতন্ত্র মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে যদি এই সংস্কারগুলো সফলতা লাভ করে, সেক্ষেত্রে পরিবারতন্ত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের শেখ পরিবারের কর্তৃত্ব সেখানে থাকছে না, আর এখানেও জিয়া পরিবারের কর্তৃত্ব থাকছে না। ২ নম্বর হলো যে সরকার, সেই সরকার যদি সামগ্রিকভাবে দেশের
সেই উন্নয়ন ঘটাতে পারে, ভালো কিছু করতে পারে, তখন মানুষ আসলে আওয়ামী লীগের কথা চিন্তা করবে না। চিন্তা করবে না যে ঠিক আছে আমরা তো ভালোই আছি। আইন শৃঙ্খলা ভালো থাকে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, মানুষ কথা বলার স্বাধীনতা লাভ করে, তখন মানুষ আস্তে, আস্তে আওয়ামী লীগের কথা ভুলে যাবে। এমনকি যারা কট্টর আওয়ামী লীগ করে তারাও কিন্তু ভুলে যাবে। একটা সময় আমাদের এই দেশে বহু মানুষ কংগ্রেস করতেন, সেই ব্রিটিশ ভারতে। তারা কংগ্রেসের কথা এখন মনে করছে না। কংগ্রেস নামে যে একটা দল, এই বাংলাদেশে সবাই কংগ্রেস করতেন। মানে যারাই রাজনীতি করতেন 100% কংগ্রেস করতেন। আচ্ছা, কংগ্রেসের পরে দেখা গেল যে অলমোস্ট 60 to 70% লোক মুসলিম লীগ করতেন। সে মুসলিম লীগ করতেন। তারপরে দেখা গেল যে অলমোস্ট 80% লোক দীর্ঘদিন যাবৎ কৃষক, শ্রমিক, প্রজা পার্টি করতেন, শেরেবাংলা ফজলুল হকের। কিন্তু সময়ের বিবর্তনে এই ৩টি বৃহৎ দল বাংলাদেশে নেই। কৃষক, শ্রমিক, প্রজা পার্টি নেই, যারা সর্বভারতীয় রাজনীতিতে মুসলিম লীগ এবং যাকে বলে কংগ্রেসকে টেক্কা দিয়েছেন। সরকার গঠন করেছেন, অবিভক্ত বাংলায় পরপর ২ বার সরকার গঠন করেছেন এবং সেই কৃষক, শ্রমিক, প্রজা পার্টির নেতৃত্বে আবার 1954 পাকিস্তান সরকারকে চ্যালেঞ্জ দিয়ে তারা একটা রাষ্ট্র কায়েম, মানে সরকার ব্যবস্থা কায়েম করেছেন। কিন্তু সেই পার্টিটা নেই। তো আওয়ামী লীগ জনপ্রিয়, বাট নট কৃষক, শ্রমিক, প্রজা পার্টির মতো নয়। আওয়ামী লীগ জনপ্রিয়, মুসলিম লীগের মতো এখনো হতে পারেনি। মুসলিম লীগে যে লিগেছি, টোটাল একটা পাকিস্তান সৃষ্টি করে ফেলেছে। টোটাল পাকিস্তান সৃষ্টি করার পরে তাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মানে তার সঙ্গে আওয়ামী লীগের তুলনাই করা যায় না। তুলনাই করা যায় না। তো সেই পার্টির কোনো অস্তিত্ব নেই। এরপরে আওয়ামী লীগের সঙ্গে ভাসানী ন্যাপ, আপনারা কল্পনা করতে পারবেন না ভাসানী ন্যাপ এবং জাসদ, বঙ্গবন্ধু জমানায় জাসদ কতটা জনপ্রিয় ছিল। সেই তুলনায় এনসিপিরা কোনো দলই না। কিন্তু আমরা ভুলে গেছি তাদেরকে। কারণ তারা সফল হতে পারেননি, তারা নিজেদেরকে ধরে রাখতে পারেননি। আর তারা যে আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেই আদর্শ তারা মানে সাইন করেছে। তারা সাইন করে, যেমন জাসদ আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে, কিন্তু আওয়ামী লীগ সাইন করেছে, জাসদ সাসপেন্ড করতে পারেনি। এখন আওয়ামী লীগ যে কথাগুলো বলছে বা যে কাজগুলো করছে, মুক্তিযুদ্ধ বা অন্যান্য যে বিষয়গুলো তারা ধরে রেখেছে, এখন বিএনপি যদি মুক্তিযুদ্ধকে আপহোল্ড করে, তারপরে সে দেশে ভালো কাজ করে, উন্নয়নগুলোকে এগিয়ে নিয়ে যায়, তখন মানুষ আওয়ামী লীগের কথা ভুলে যাবে। কিন্তু এরা যদি ফেল করে, সবাই ফেল করে, তখন আবার আওয়ামী লীগ ফিরে আসবে, মেবি টুমরো। এটাও কোনো অস্বাভাবিক কোনো বিষয় না। আওয়ামী লীগ, আমার প্রশ্ন হচ্ছে আসলে আওয়ামী লীগ বাংলাদেশে তো নিশ্চয়ই আসার চেষ্টা করবে। আওয়ামী লীগ নতুন করে আবার তাদের কার্যক্রম করার চেষ্টা করবে। আ কি ধরনের পদক্ষেপ আসলে তারা নিতে পারে বা আপনার পসিবল সম্ভাবনাগুলো কেমন মনে হতে পারে? আমাদের দেশের রাজনীতিতে ইতিবাচক ধারা দিয়ে কখনো কেউ ফিরে আসে। যারা ফিরে এসেছে, নেতিবাচক দিয়ে ফিরে এসেছে। এখানে আওয়ামী লীগের যে পতন হয়েছে, আওয়ামী লীগকে টার্গেট করে যে সকল কর্মকাণ্ডগুলো করা হয়েছে, সেই জুলাই আগস্ট বিপ্লবের সময়, ঠিক একই কর্ম আওয়ামী লীগও করবে আরও খারাপভাবে। এ কারণ হলো, আপনি জনগণের মান ভাঙিয়ে, জনগণকে রাজি খুশি করে তারপরে আমাদের দেশের লোকজন আবার তৃতীয়বার ক্ষমতায় আসবে, এটা আমাদের দেশে সাধারণত হয় না। এখানে অনার সৃষ্টি, হরতাল, অবরোধ থেকে শুরু করে, মানে অতীতে যে কটা গণ অভ্যুত্থান হয়েছে, অন্যান্য যা কিছু হয়েছে, সেক্ষেত্রে যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক গ্রুপের পরাজয় হয়েছে এবং অন্য গ্রুপের জয় হয়েছে, ঠিক ওই আওয়ামী লীগ যদি ফিরে আসে, সেক্ষেত্রে আর একটা ডিজাস্টারের মাধ্যমে তাদের ফিরে আসতে হয়। কিন্তু ইলেকশন করে একেবারে, এখানে যতদিন তারেক রহমান সাহেব ক্ষমতায় আছেন, তিনি এতটা বেকুব হয়ে যাননি যে আওয়ামী লীগ আবার ক্ষমতা আনার জন্য তিনি একটা দরজা করে দেবেন, সেই দরজা দিয়ে আওয়ামী লীগ ঘরে ঢুকে তারেক রহমান সাহেবকে বলবে আপনি বের হয়ে যান, আর সে বের হয়ে যাবে। ইট উইল নেভার বি হ্যাপেন্ড। এটা কখনো আর ঘটবে না। না, আপনার বিশ্লেষণ খুবই চমৎকার। সত্যি দারুণ করে বলেছেন, বুঝিয়ে বলেছেন। আমরা জামাতের সাফল্য নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে ৫ আগস্ট বা তার আগে জামাত আসলে অনেক লম্বা সময় ধরে তারা আসলে অন্তরীণ ছিল বলা যায়। কেউ, কেউ গুপ্ত বলেন আরকি। তো রাজনৈতিকভাবে তাদের অবস্থান ছিল ৩য় কিংবা ৪র্থ যদি ধরি। এখন তো আসলে তারা বিরোধী দল এবং তারা প্রায় অনেকগুলো আসন পেয়েছে। এই জামাতের সাফল্যটাকে আপনি, বা যদি আমি সাফল্য বলি, আ এটাকে আপনি কিভাবে দেখেন? এই যে নির্বাচনের মাধ্যমে এতগুলো আসন পাওয়া, এবং আমরা দেখেছি সামগ্রিকভাবে তারা ৪০% ভোট পেয়েছে এবং বিএনপি ৪৩%। এই সামগ্রিকভাবে আপনার মূল্যায়নটা কি? এটা মার্ভেলাস। মার্ভেলাস হলো যদি বিএনপি ফেল করে আর আওয়ামী লীগ যদি ফিরে না আসে, তাহলে জামাত নেক্সট ক্ষমতায় আসবে। এটা যদি অন্তর্বর্তীকালীন হয়, মধ্যবর্তীকালীন হয়, পরবর্তী ৫ বছর পরে হয়, নির্বাচন যেভাবেই হোক না কেন, যদি বিএনপি আওয়ামী লীগকে ফেরত না আনে, আর আওয়ামী লীগকে ফেরত না হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নেক্সট বার, বিএনপি নয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু আওয়ামী লীগে যদি ফেরত না আনা হয়, এই ক্ষমতা জামাতের হাতে চলে যাবে। এই কারণ হলো, ধরুন জামাতের যে ৭০ জন সংসদ সদস্য হয়েছেন, তারা কেউ টিয়ার কাবিরটা চুরি করবেন না।
তারা কেউ চাঁদাবাজির সঙ্গে জড়াবেন না, এবং এই চাঁদাবাজি যারা করে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, তাহলে তাদের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। এবং তারা এই ৭০টি আসন, এই ৭০টি আসন এক একজনে পরবর্তী পাশের আসনটিকে টার্গেট করবে। অর্থাৎ ধরুন গলাচিপা বা এই কারণ বাজার যে কোনো একটা আসনে তাদের প্রার্থী আছে, তো তারা এমনভাবে কাজকর্ম করবেন যেন পাশের আসনের লোকজন সারাদিন বুক চাপড়ায় যে আমরা এখানে এমন এমপি পেলাম না। তো কাজেই তাদের যে আসনগুলো হয়েছে সেই আসনগুলোকে দ্বিগুণ করার জন্য মানে তারা যে টার্গেটগুলো গ্রহণ করেছে বা করবে, এটা বিএনপির জন্য একটা বুমেরাং হয়ে যাবে। এ কারণে বিএনপি যারা লোকজন আছে তারা খুব গতানুগতিক রাজনীতি করে। এই স্টাইল দেখতে হবে, ভালো গাড়ি কিনতে হবে, ভালো পোশাক আশাক পরতে হবে, যা কিছু করতে হবে, এমপিগিরি দেখাতে হবে, বডিগার্ড লাগবে ইত্যাদি যা কিছু করবে, কিন্তু জামাতের এই লোকগুলো এই কাজগুলো করবে না। ফলে কি হচ্ছে, ধীরে 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 অর্থাৎ ইসলাম যেভাবে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল, এটা তো তাদের ডিউ টু দেয়ার বিহেভিয়ার, হ্যাঁ, দেয়ার অ্যাক্টিভিটিস। এর কারণ হলো জৌলুস যোগ্যতা তো আবু জেহেলদের অনেক বেশি ছিল। আম্মার ইবনে ইয়াসার থেকে শুরু করে যে সকল সাহাবা একরাম ছিলেন তারা তো সমাজে একেবারে লেম্যান ছিলেন, কিন্তু সহায়রাজ আবু সুফিয়ান, আম্মার ইবনে ইয়াসার, তারপরে কুতাইবা, সাইবা যারাই ছিলেন তারা তো সবাই ওই সমাজের সবচেয়ে অভিজাত, সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ, মানে আজকের আওয়ামী লীগ বিএনপির মতো। আর এদিকে যদি আপনি এদেরকে ধরেন তাহলে জামাতকে একেবারেই কল্পনা করা যায় না। কিন্তু তারা যখনই রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি গিয়ে উইথ দেয়ার গুড ডিডস, বিহেভিয়ার, তাদের ফিজিক্যাল ফিটনেস সব মিলিয়ে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে। সেই পরিস্থিতির কারণে দেখা গেল যে সাধারণ মানুষ তাদের নেতৃত্ব মেনে নিয়েছে। না আসলেই আপনি ঠিক বলেছেন। তবে আমার যেটা মনে হয় যে আগামী দিনে রাজনৈতিক গুণগত পরিবর্তন না হলে টিকে থাকাটা আসলে দায়। গুণগত পরিবর্তন তো আকাশ থেকে কেউ এসে করবে না, আমাদেরকেই করতে হবে আর কি। এটা হয়ে যাবে, এটা ধীরে ধীরে হয়ে যাবে। এর কারণ হলো একটা সমাজে গুণগত বিবর্তনের জন্য কখনো কখনো শত শত বছর লাগে। আজকে যে আমেরিকায় কন্টিনিউয়াসলি 400 ইয়ার্স তাদের লেগেছে, আর হ্যাঁ, আজকে যে ইংল্যান্ড 1000 বছর তাদের যে লিগেসি। তো আবার মুসলমানদেরও তো একটা সময় তারা 800, 900, 1000 বছর ধরে তাদের একটা লিগেসি ছিল। তো কাজেই একটা ইতিহাস গড়তে বহু সময় লাগে। আমাদের স্বাধীনতা হলো যত বছর, একমাত্র সম্রাট আওরঙ্গজেবই তো 52 বছর রাজত্ব করেছে, আকবর 50 বছর রাজত্ব করেছে। তো কাজেই ইতিহাসে 50 বছর সময় কোনো ব্যাপার না, কেন এখন এই 50 বছরে আমরা 13 বার পার্লামেন্ট ইলেকশন করলাম, 13 বার পার্লামেন্ট ইলেকশন করলাম, কত রাজা আসলো, কত বাদশাহ গেল, ফলে এখানে তো কোনো স্থিতিশীল কোনো কিছু ঘটেনি। তো যার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। একটা সময় আমাদের এই বাংলাদেশে পাল বংশ ছিল, 400 বছর ধরে তারা রাজত্ব করছে, 400 ইয়ার্স একটা ডাইনেস্টি। ফলে অ্যাট দ্যাট টাইম দিস রেজিয়ান ওয়াজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এই যে গাঙ্গেয় বদ্বীপের এই অঞ্চল, বাংলা, বিহার, উড়িষ্যার, ঝাড়খণ্ড থেকে শুরু করে একেবারে সেই দিল্লি পর্যন্ত, পুরো হরিয়ানা পর্যন্ত, এটা আমাদের এই পাল বংশ শাসন করেছে। 400 বছর ধরে আমরা পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্র ছিলাম। আবার পাল বংশ চলে গেছে, যাওয়ার পর সেন বংশ আসছে, তাদের আমলও প্রায় 150 বছর ইউনাইটেডলি আমরা কাজগুলি করেছি। এর আগে যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ছিলেন, ঠিক সেই সময়টাতে শশাঙ্ক ছিলেন, হর্ষবর্ধন ছিলেন, এবং তখন আমাদের এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। সারা পৃথিবী যেখানে মাদ্রাসা করার, মক্তব করার যোগ্যতা ছিল না, সেখানে আমাদের এই জায়গাতে যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বিহারে, সেখানে 20,000 ছাত্র, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আর তাদের পড়ানোর জন্য 10,000 টিচার, এবং এটার পুরো খরচ, থাকা খাওয়া সব রাষ্ট্র বহন করত। বোঝার চেষ্টা করেন যে আমরা কী পরিমাণ সভ্য ছিলাম, কী পরিমাণ সভ্য ছিলাম। তো কাজেই ওই জেনেটিক যে গঠনটা ওটা আমাদের রয়ে গেছে, আমাদের এখনও রয়ে গেছে। এখনও বাঙালির মতো এত সুন্দরভাবে কেউ কাউকে আপ্যায়ন করে না, এত সুন্দরভাবে কেউ কাউকে আন্তরিকতা দেখায় না। বাঙালি ফুড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যে খাবার খাই, এদের যে খাবারের ভেরিয়েশন, টেস্ট, এবং আমাদের এখানে যে ফুল, ফল, গাছ, লতা, পাখি যা কিছু রয়েছে, ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো কাজে এখানে আপনি যেটা বলবেন যে একটা সময়, আর আমাদের একটা মন্দ সময় ইতিহাসে আমরা পার করছি, কিন্তু এখান থেকে বিবর্তিত হয়ে একটা ভালো জায়গায় যেতে আমাদের খুব বেশি সময় লাগবে। এবং দেখেন আপনার বাঙালি নারী বা পুরুষ, গায়ের রং যাই হোক না কেন, তাদের যে স্ট্রাকচার, গঠন পৃথিবীর যে কোনো জাতিগোষ্ঠীর সাথে কিন্তু ভালো। যে হয়তো অনেকের চামড়া একটু ভালো, নাকটা একটু লম্বা, বা একটু শরীরের গঠন লম্বা, কিন্তু আপনি যদি অ্যাভারেজ দেখেন, হাত পা নখ থেকে শুরু করে পুরো গঠন, এবং আমাদের দেশে যত পেশিবহুল মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, 90% লোকের মানে পেশিবহুল, পরিশ্রমী দেহ, পেটানো দেহ। তো কাজেই
এই ক্ষেত্রে সম্ভাবনা আসতে খুব বেশি সময় লাগবে না। জাস্ট ভালো একটা শাসক পেলেছে ৪ থেকে ৫ বছরের মধ্যে পুরো দেশটা অনেক দূরে এগিয়ে যেতে পারে। হয়ে যাবে নিশ্চয়ই। আমরা একটু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য কিন্তু বেশ কয়েকবার অনুরোধ জানানো হয়েছিল ভারতের কাছে এবং নির্বাচনের পরদিনই কিন্তু বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া প্রত্যাখ্যান করার দাবি জানানো হবে। আমার প্রশ্ন হলো যে বিএনপি ক্ষমতায় নিশ্চয়ই আসছে, কয়েকদিন পরে শপথ নিচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে এই বিচার প্রক্রিয়া কি হতে পারে বা এই প্রত্যার্পণ যে ইস্যুটা সেটা আসলে কতদূর এগোতে পারে? আপনার পর্যবেক্ষণ কি বলে বা আপনি কি মনে করেন বিষয়টা নিয়ে? বিএনপি এটা হয়তো রাজনীতির জন্য সাওয়ারদার হিসেবে এটা বলেছে, কিন্তু এটা অন্তর থেকে বিএনপি এটা বলেনি। আর এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিচার প্রক্রিয়া শুরু করেছিল, বিএনপির সময় এটা চলতে থাকবে ঢিলেঢালাভাবে। আর এখানে যদি ভারতের সাথে বিএনপির যে সমঝোতার কথা আমরা শুনতে পাচ্ছি, যদি শিলিগুড়িতে সমঝোতা হয়, তাহলে এই বিচারটা একটা আর্টিফিশিয়াল বিচারে পরিণত হবে। জাস্ট লোক দেখানো একটা বিচার, কিছু মানুষকে শাস্তি দিবে। হাইকোর্টে গিয়ে সেগুলো আবার জামিন হয়ে যাবে। অনেক মামলা প্রত্যাহার হয়ে যাবে। এরকম। আর যারা সত্যিকার অর্থে ক্রিমিনাল, আওয়ামী লীগের মধ্যে যারা একেবারে সর্বজন স্বীকৃত ক্রিমিনাল, তাদের অবশ্যই এটা ভালো বিচার হবে। এটা আই ডু ফিল সো। আমরা একটু ভারতীয় আধিপত্যবাদ নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে গত ১.৫ দশক বাংলাদেশে শেখ হাসিনা শাসন করেছে। সেই সময়টাতে আসলে আমাদের অসম সম্পর্ক ছিল আসলে বাংলাদেশ ভারতের সাথে। আ বিএনপি সরকার ক্ষমতা যাচ্ছে। আ এই সময়টাতে আসলে ভারতের সাথে সম্পর্ক কেমন হতে পারে? যদিও অনেকে বলছেন, আপনিও বলছেন যে আসলে অনেকে বলছে ভারতের সাথে এক ধরনের নেগোসিয়েশন করেই তারেক রহমান বাংলাদেশে ফিরেছে এবং নির্বাচনটা হয়েছে। সবকিছু মিলিয়ে ভারতের সাথে আসলে কেমন সম্পর্ক হতে পারে বাংলাদেশের? অতীতের চেয়ে ভালো হবে না। অতীতের চেয়ে ভালো হবে না। এর কারণ হলো এটা এত বড়, তাদের সামরিক পাওয়ার, তাদের অর্থনৈতিক পাওয়ার, তাদের সফট পাওয়ার, তাদের ম্যান পাওয়ার, আমরা তার ধারের কাছে যেতে পারি। এখন একটা লোক ধরুন এমএ পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনি তো তার কাছ থেকে একটা 5 পাস লোক তার সাথে গিয়ে প্রতিযোগিতা করতে পারে না। করতে তেমনি চলে আসে। একজন লোক হাজার কোটি টাকার মালিক। আপনি তার পাশে একজন কৃষককে দাঁড় করিয়ে আপনি যদি বলেন যে ব্যবহার সমতা, এটা হয় না। কৃষকই তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়বে। এখন ভারতের যে ব্যবস্থা হলো যে আপনি ভারতের যদি একটা ভাইস চ্যান্সেলরকে আনেন আর বাংলাদেশের একজন ভাইস চ্যান্সেলরকে আনেন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আমাদের ভাইস চ্যান্সেলর ভারতের ভাইস চ্যান্সেলরের মতো নয়। আপনি যদি ভারতের একজন ১০ জন ভালো আমলা আনেন, সেক্রেটারি আনেন, আমাদের সেক্রেটারি আনেন। আপনি যদি ভারতের ১০ জন শ্রেষ্ঠ সাংবাদিক আনেন, আমাদের সাংবাদিক আনেন। ভারতের ১০ জন শ্রেষ্ঠ পলিটিশিয়ান আনেন, আর আমাদের দেশের ১০ জন পলিটিশিয়ান ভারতের ওই পলিটিশিয়ানরা বসাই দেন, ওরা বসতেই সাহস পাবে না। কথা বলা তো দূরের কথা। এখন ভারত যে জায়গাতে চলে গেছে, সেই জায়গাটাতে আমাদের পৌঁছানোর জন্য আমাদের আরও বহু পথ এগোতে হবে। আর সেটা যদি আমরা পারি, তাহলে আমাদের এই ছোট রাষ্ট্র, ছোট ভূখণ্ড, সেটাও সম্ভব না। আমাদের কোয়ালিটি অর্জন করতে হবে। আমরা আজ সিঙ্গাপুর কী হচ্ছে? ছোট্ট একটা দেশ, কিন্তু তাদের কী আছে? অর্থ আছে, জনবশক্তি আছে, স্মার্টনেস আছে, তারা জানে, কৌশল জানে, তারা দক্ষ, অভিজ্ঞ। ফলে কী হচ্ছে? ভারত তো সিঙ্গাপুরে গিয়ে মাথা নুয়ে থাকতে হচ্ছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া কী হচ্ছে? সিঙ্গাপুরের সাথে পারছে না। তো এখন সিঙ্গাপুর যদি এটা পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশকে পারার জন্য আমাদের দেশের ওখানে লিখওয়ান লাগবে। লিখন যেভাবে কাজকর্ম করেছে, সেভাবে যদি ১৮ কোটি মানুষগুলোর মধ্যে যদি জাতীয়তাবোধ জাগ্রত করা যায়, তাহলে ভারত আমাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমরা যেভাবে চলছি, সেক্ষেত্রে ভারত আধিপত্য দেখাবে না তো কে দেখাবে? এটা তো সবাই দেখায়। ঠিকই। আম আ তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে নাই, লন্ডনে থাকা অবস্থায় তিনি একটা কথা বলেছিলেন যে, আমার দেশে ফেরা নিজের উপর আ নির্ভর না তিনি করে না। তো কেউ বলেন আসলে সামাজিক যোগাযোগের মধ্যে কেউ বলেন যে বাংলাদেশে তার ফিরে আসা বা এটা ভারতের সাথে একটা গোপন সমঝোতার মাধ্যমে তিনি ফিরে এসেছেন। আসলে এই কথার ভিত্তিটা বা এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? বলব ফিরটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু উনি যেভাবে ১ম এই কথা বলেছেন যে, আমার ফিরে আসাটা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। আর উনি এরপরে হঠাৎ করে যেভাবে চলে গেলেন, এই দুটোর যে ডট মিলানো যাচ্ছে না। ফলে যে সন্দেহগুলো রয়েছে, যে অবিশ্বাসগুলো রয়েছে, যে কথাগুলো রয়েছে, এগুলো চলতে থাকবে এবং আগামীতে তিনি যদি সেই ভারতীয় আধিপত্যের বাদের বিরুদ্ধে যেভাবে রাজপথে বিএনপি, জামাত বড় বড় কথা বলেছে, তিনি যদি ক্ষমতার চেয়ারে বসে, এখানে কিন্তু একটা বিষয় স্বীকার করতেই হবে যে আমাদের দেশের ইতিহাসে প্রথম এই গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস
তার লোকজন সহকারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, কথাবার্তা বলেছেন, এটা কিন্তু ব্যতিক্রম। এটা বাংলাদেশে কেউ করতে পারে। এখন তারেক রহমান সাহেব যদি মনে করেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একাত্ম হয়ে ঠিক আগের মতো এইভাবে কাজগুলো করব, ভারতের আধিপত্য আমার লাগবে না, ভারতের আই ডোন্ট কেয়ার, যেভাবে 17 মার্চ চলছে পরবর্তী সময় শুরু হয়েছে, তখন মনে হবে যে না, এই যে আমরা যে বদনাম করার চেষ্টা করছি যে সে ভারতের সাথে করে আসছে, তখন এটা ভুল প্রমাণিত হবে। কিন্তু তিনি যদি সেই দাদা, ওই স্ট্যান্ডটা বোঝায় রাখে। হ্যাঁ, হ্যাঁ, সে যদি দাদা বউর সঙ্গে দেখা করতে যান, দাদা বউ তার কাছে আসে, আবার আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায়, তাহলে সম্মতি কারণে সেই সন্দেহটা আরও দান্না বেঁধে উঠবে এবং সবাই তখন বলবে যে আল্লাহ, এ কী বিপদে পড়লাম। আগে তো শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগ ভারতের দালালি করতো, এখন থেকে আওয়ামী লীগ বিএনপি গলাগলি ধরে দালালি করে। তো মানুষ আরও হাসাহাসি করবে আর কি। এবং একটা সময় দেখা গেল সবাই বলে দূর আর ঝামেলা দরকার কি, আমরাও ভারতের দালাল হয়ে যাই। তো এলো অবস্থা আর কি। নতুন বাংলাদেশে আপনি কি প্রত্যাশা করেন? কারণ বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সামনে। আম সবকিছু মিলিয়ে আপনার আপনার প্রত্যাশাটা একটু জানতে চাই। ব্যক্তিগতভাবে আমি আসলে বাঁচতে চাই সুন্দরভাবে। আমি জীবনের এখন পৌরত্বে পৌঁছে গেছি। এই দেশের কাছে শুধুমাত্র এতটুকুই প্রাপ্তি যে নিঃশ্বাস নিতে চাই, নিরাপদে ঢাকা শহরে বসবাস করতে চাই। আমি পরিশ্রম করব। আমার পরিশ্রমের ফসলটা যেন আমি ঘরে তুলতে পারি। আর এই আমার যে উপার্জনের টাকা দিয়ে আমি বাজারে গিয়ে নিরাপদে বাজার করে ভেজালমুক্ত, বিষমুক্ত জিনিসপত্র কিনে এনে আমি যেন নিঃশ্বাস-প্রশ্বাস গ্রহণ করে এই দেশেই মরতে পারি। এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না। আ আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকলো। উম আমরা এবার একটু মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে ২ সপ্তাহ আগে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ ভাব, প্রায় যুদ্ধ হয়েই গেল, কালকে হামলা হচ্ছে, এরকম একটা ব্যবস্থা হয়ে গেছিল। যদিও সেটা এখন কিছুটা প্রভাব কমেছে। আম সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? কারণ ওয়াশিংটন কিছুটা পিছুটান নিয়েছে। যুদ্ধ কি আসলে হতে পারে? এরকম কোনো আশঙ্কা আছে আপনার? বিশ্লেষণ কি বলে? ইরানের সাথে যুদ্ধ ঠিক আগের মতো খুব শর্ট টার্ম যুদ্ধ হতে পারে। আর এটা আমেরিকা করতে পারে তাদের কর্তৃত্ব দেখানোর জন্য। কিন্তু ইরানের সাথে একটা লং টার্ম যুদ্ধ করবে, এটা আমেরিকা করতে পারবে না। এবং সেক্ষেত্রে যেটা হবে যে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধটা ছড়িয়ে পড়বে। এবং ইরানের যে অভিজ্ঞতা, যুদ্ধ করার অভিজ্ঞতা, প্রতিঘাত করার অভিজ্ঞতা, এবং ইরানি মিলিটারি এবং মিলিট্যান্ট তারা যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, এখানে আমেরিকার যেসব প্রাসাদ রয়েছে, সেটা সংযুক্ত আরব আমিরাত বলেন, কাতার বলেন, তারপরে দুবাই বলেন, আবুধাবি বলেন, কুয়েত বলেন, সব মানে রাজনীতি তছনছ হয়ে যাবে। একেবারে সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ পরিস্থিতি সেখানে তৈরি হয়ে যাবে। ফলে এটা আমার কাছে মনে হচ্ছে যে ওখানে আমেরিকা যদি চায়ও, তার যারা অ্যালাইড রয়েছে তারা এই কাজে সাড়া দেবে না লং টার্ম। ফলে হুট করে একটা প্লেন ওই যে আগেরবারের মতো যখন করলো, একটা দুটো আক্রমণ করলো, ইরান আবার একটা দুটো আক্রমণ করলো তাদের যে জায়গাগুলোতে পৌঁছতে, এই শর্ট ফর্মে থাকবে। আর লং টার্মে যদি চলে যায় তাহলে সেটা বিশ্বযুদ্ধেরও কন্ট্রিতে হবে, এতে কোনো ওয়ে নাই। এমন একটা হতে পারে এবং সেটা বিশ্বযুদ্ধ। এখন সেটা যদি হয় সেক্ষেত্রে আমেরিকাও অক্ষত থাকবে না। কারণ হলো কানাডা, ল্যাটিন আমেরিকা, অন্য যেসব অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে তারাও সর্বশক্তি নিয়ে কিন্তু ইরানের আমেরিকার উপর ঝাঁপিয়ে পড়বে। রাশিয়াও বসে থাকবে না। তো যার জন্য এটা একটা বিশ্বযুদ্ধ, এমন একটা বিশ্বযুদ্ধ যেটা ভয়াবহতা কল্পনাই করা যায় না। আমরা যেটা দেখলাম ২ সপ্তাহ আগে, মানে যুদ্ধের একেবারেই দ্বারপ্রান্তে দেখেছি আমরা আ ইউএস আব্রাহাম এবং আনুষঙ্গিক যুদ্ধের যত রণপ্রস্তুতি সবগুলোই কিন্তু প্রায় হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে ওয়াশিংটন কিছুটা পিছনে চলে এসেছে এবং ইরানের সাথে আলোচনার টেবিলে বসেছে। যদিও তারা একদিকে হুমকি দিয়ে রেখেছে যে পারমাণবিক কর্মসূচি যদি প্রত্যাহার না করে ইরান, সেক্ষেত্রে হামলা তারা করবে। তারপর প্রশ্ন হলো যে যেখানে একটা যুদ্ধ ভাব হামলাটা করেই ফেলছে, সমস্ত আয়োজন ছিল, ওয়াশিংটন কেন আবার পিছনে ফিরল? এটা হয় কি, এটা বিশ্ব কূটনীতির অনেক ঊর্ধ্ব স্তরের একটা খেলাধরা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান সুপার পাওয়ার, আর বিশ্ব রাজনীতিতে আমেরিকা সুপার পাওয়ার। তো এই দুটো পাওয়ারের মধ্যে অনেকগুলো সার্কিট ব্রেকার রয়েছে। ইরানেরও অনেক বন্ধু রয়েছে, যেমন তুরস্ক রয়েছে, রাশিয়া রয়েছে, আমেরিকার অনেক বন্ধু রয়েছে, সৌদি আরব রয়েছে, কাতার রয়েছে, মিশর রয়েছে। তো কাজেই এরকম যুদ্ধ যখন যখন একটা রব উঠে যায়, তখন
তাদের যারা মিত্র তারা বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, বিভিন্ন রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আমেরিকার মিত্ররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, চীনের যারা আপনার ওই ইসের মিত্র, মানে এরকম ইরানের সাথে আমেরিকার সাথে যদি যুদ্ধ হয়, নোবডি উইল বি বেনিফিটেড, কেউ বেনিফিটেড হবে না, সবাই পাইকারি হারে ক্ষতিগ্রস্ত হবে। তো সে কারণে কি হলো যে এই যুদ্ধটা করার জন্য শুধু আমেরিকার চেষ্টা আছে, আর এই যুদ্ধটা বন্ধ করার জন্য সারা দুনিয়ার চেষ্টা আছে, এবং সারা দুনিয়া সেই চেষ্টা এখন করে যাচ্ছে, আগামীতেও সেটা করে যাবে। এই কারণে ইরান এবং আমেরিকার যুদ্ধ হলে আমরা যে বাংলাদেশ, আমরাও তো সুখে থাকবো না। আমাদের তো এই যে বিশ্ব বাণিজ্য অনেক প্রভাব। বিশ্ব বাণিজ্যে আমাদের যেমন এখন বাংলাদেশে এলএনজি প্রবলেম হচ্ছে, এটা আমরা ইরান থেকে এলএনজি আনতাম, সেই এলএনজি আমরা এখন পাচ্ছি না, ইরানি জাহাজগুলো ব্যবহার করা হচ্ছে না, আমাদের তো সমস্যা হচ্ছে। আমরা তো যুদ্ধ চাইবো না। আমাদের ঢাকা শহরের এই যে গত কয়েক মাস রান্না বড় বন্ধ হয়ে গেছে শুধু এলএনজির অভাবে। তো এটা যদি লং টার্মে চলতে থাকে তাহলে তো সামনে ইলেকট্রিক যে আসতেছে এলএনজি বেস যে সকল পাওয়ার প্ল্যান্ট আছে তছনছ হয়ে যাবে সব কিছু। তো যার জন্য এরকম আমাদের মধ্যে সারা দুনিয়াতে চেষ্টা করবে যেন তাদের সাথে যুদ্ধ না হয়, এবং আমার কাছে মনে হচ্ছে যে যুদ্ধটা শেষ পর্যন্ত হবেন। একটা ব্যাপার হচ্ছে যে শেষ পর্যন্ত যদি টেবিলের আলোচনা ব্যর্থ হয়েই যায়, সেক্ষেত্রে যদি ইরানে হামলা চালানো হয়, সেক্ষেত্রে তেহরানের আসলে প্রতিক্রিয়া কেমন হতে পারে বলে আপনার ধারণা? এটা মানে মূল্যায়ন করার মতো কারণ গেল বছরের যে ১২ দিনের একটা যুদ্ধ সেটা কিন্তু আমরা দেখেছি। সেই আলোকে যদি আপনি বলেন। মূল ব্যাপার হলো যেখানে আমেরিকার যে মূল ভূখণ্ডে তেহরান আক্রমণ করার মতো অবস্থা এখনো আসে, তারা বড় জোর তাদের যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই ঘাঁটিগুলো আর যে হরমুজ প্রণালী, তারপরে পারস্য উপসাগর, এখানে তাদের যে সকল টহল জাহাজ রয়েছে, এই জায়গাগুলোতে তারা আমেরিকার উপর আঘাত হানতে পারে, এবং সেটা তারা হানবে। কিন্তু যেটা হবে সেটা হলো এই রাষ্ট্রটির যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা সরকার ব্যবস্থাতে একটা পরিবর্তন আসবে লং টার্মে। এখন হলো আমেরিকা সত্যিকার অর্থে এতটা লজিস্টিক সাপোর্ট তাদের এত বেশি, তারা ইরানকে ধ্বংস করতে পারবে না, কিন্তু ইরানের যে চলমান সরকার, সেই সরকারের বিরুদ্ধে তারা হয়তো সফলতা লাভ করতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এই কারণে কি হলো দেখুন যে ইরান সরকার অনেকগুলো বিষয় কিন্তু তারা ছাড় দিয়েছে, বিশেষ করে যেমন নারীদের হিজাব নিয়ে, অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে দেশের মধ্যে বিতর্ক ছিল, তারা সেই অভ্যন্তরীণ সেই বিতর্কগুলো কিন্তু তারা দূর করতে চাচ্ছে যে তাদের জনগণ তাদের পক্ষে থাকুক। তো সেক্ষেত্রে যদি তারা তাদের নিজেদের মধ্যে সংস্কারটা করে তাদের জনগণকে এই সরকারের পক্ষে যত বেশি তারা নিয়ে নিতে পারবে। আপনার লাস্টে যে আপরাইজিংটা বললো, সেক্ষেত্রে তো তারা একটা ভালো কাজ করেছে যে তাদের সমর্থকদেরকে তারা কিন্তু ঝুঁকি নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। যদি সেটা না নামাতো তাহলে সাস্টেন করতে পারতো না। তো এটা তো একটা সাময়িক হয়েছে, কিন্তু যারা রাস্তায় নেমেছিল তাদের দাবি তো ন্যায্য ছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, টাকার মূল্যমান কমে গেছে, এটা স্বাভাবিক যে প্রত্যেকটা মানুষের এই অভাব আছে। তো এই জায়গাগুলোতে ইরানের যারা বন্ধু আছে তারা এখন ইরানের দুর্বলতার সুযোগ নিয়ে সবাই ইরানকে কিন্তু শোষণ করছে, কম দামে তাদের কাছে তেল কিনছে, তাদের বিপরীত করছে, কিন্তু তাকে আসলে লজিস্টিকভাবে রাশিয়াও সাহায্য করছে না, চীনও সাহায্য করছে না, কিন্তু তাদের যত বেনিফিট সবাই নিচ্ছে। এটা ইরানের জন্য একটা ট্র্যাজেডি। হয়রাজ ইরানকে কিন্তু এই দুর্বল অবস্থায় থেকেও রাশিয়ার মতো, রাশিয়ার শেষ জমানাতে রাশিয়ার অনেকগুলো স্টেশন ছিল সারা দুনিয়াতে, এমনকি বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকেও তাদের স্কলারশিপ দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে। তো ইরানকে কিন্তু এখনও তাদের যে প্রক্সি যুদ্ধ সেটা চালানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে, কিন্তু যেখানে যেখানে তারা অর্থ ব্যয় করছে সেখান থেকে তাদের অর্থ আয়ের কোনো সোর্স ইন্টারন্যাশনালি তারা পাচ্ছে না। আমেরিকা যেমন 1000 সেক্টর থেকে তারা অর্থ পাচ্ছে। এত মানে ইরান এমন একটা দেশ, সে সবাই শুধু দিচ্ছে, সবাই তাকে শুধু নিঃস্ব করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু কোথাও থেকে কোনো কিছু পাচ্ছে না। তো এই পাওয়ার জায়গাটা না হওয়া পর্যন্ত তারা লং টার্ম আসলে কোনো কিছু করতে পারবে না। মানে আমেরিকার মতো একটা দেশের সাথে কেন যুদ্ধ করেন, যা কিছু করেন, আপনার টাকা লাগবে। তো সেই টাকার যে সোর্সটা সেটা ইরানের শুধুমাত্র তেল আর খনিজ সম্পদ আর দেশের অভ্যন্তরে না, এর বাইরে কোনো কিছু নেই। আমরা অনুষ্ঠান একেবারে শেষ দিকে আছি। আমরা শেষ প্রশ্ন একটা করতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে মুসলমানদের জন্য আ আপনার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় শত্রু আসলে কে? এটা কি ধরেন পশ্চিমা রাষ্ট্র নাকি অভ্যন্তরীণ বিভক্তি নাকি নৈতিক অধঃপতন? আপনার দৃষ্টিকোণ থেকে। মুসলমানদের আসলে কোনো এরকম কোনো শত্রু নেই, মানে এটা আই ডোন্ট ডিসএগ্রি। মূল ব্যাপার হলো যে এখানে যে সমস্যাগুলো ভূখণ্ডগত সমস্যা,
আর মুসলমান জাতিগোষ্ঠীর কাছে যে সকল দুর্মূল্যের বা অমূল্য সম্পদ রয়েছে সেই সম্পদগুলো নিজেরা ব্যবহার করতে না পারার ব্যর্থতা। কাজেই শুধুমাত্র আমরা যে জিকিরটা তুলি ধর্ম গেল এই ইসলাম নিয়ে কোরআন নিয়ে মুসলমানদের ধ্বংস করার জন্য আমি ইউরোপে আমেরিকাতে কাউকে এগুলো নিয়ে মাথাই ঘামায় না। তারা মূলত যেটা চাচ্ছে ইরানের হরমুজ প্রণালীর উপরে তারা কর্তৃত্ব চাচ্ছে, তারা ইরানের ভূখণ্ডের উপর কর্তৃত্ব চাচ্ছে। ইরান কীভাবে ধর্মকর্ম করছে, শিয়া ইজম করছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আবার সৌদি আরবের ওহাবি বা দুমকবাদ এটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। ওখানে হলো রাজপরিবার যে কর্তৃত্ব আছে ওটার পরিবর্তে বিকল্প কোনো শক্তির মাধ্যমে সৌদি আরবের ধনসম্পত্তির উপর প্রভাব বিস্তার করা যায় কিনা এই জন্য সবাই চেষ্টা করছে। তাই আসলে বিশ্ব রাজনীতিটা মূলত প্রথমত সম্পদ কেন্দ্রিক, দ্বিতীয়ত হলো ভৌগোলিক কেন্দ্রিক। এখন তুরস্কের সাথে যত সমস্যা, তুরস্কের কাছে একটা খুব পাওয়ারফুল লোকেশন আছে বসবাস প্রণালী। আবার সুয়েজ ক্যানাল আছে ওদের কাছে, গ্র্যান্ড ক্যানাল রয়েছে আমেরিকাতে, আবার মানে ওদের রয়েছে হরমুজ প্রণালী। তো এই জিনিসগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করার জন্য কিন্তু পশ্চিমারা সেই চেষ্টাগুলো করছে, আর কিছু নয়। যে তাদের বাণিজ্য, তাদের সমস্ত কিছু সেখানে তারা নিরাপদ রাখতে চাচ্ছে। কিন্তু এখানে কোনো ধর্মকে টার্গেট করে যে না ইসলামকেই শেষ করতে হবে, নট লাইক দ্যাট। এই যে মুসলমানদের বিরুদ্ধে তারা প্রায় 200 বছর ক্রুসেড চালিয়েছে। তারা ক্রুসেড চালিয়েছে, তাদের মূল কারণ ছিল তাদের দেশে প্রচণ্ড সমস্যা ছিল। ওই সমস্যাগুলোকে মাথাচাপ দিয়ে একটা ধর্মযুদ্ধ করে মন্তব্য আছে তারা যুদ্ধ করছে। বেশিরভাগ লোক এই ধর্মযুদ্ধে যারা দেশে বসে গণ্ডগোল করতো, তলোয়ার তুলে দিত, তারা গিয়ে মধ্যপ্রাচ্যে গিয়া 6-7 মাস যুদ্ধ করে এসব মহাক্রুশী। আমাদের সময় এসব জমানাতে দেখা গেল প্রচুর মানুষকে সরকারিভাবে তারা ওই ফিলিস্তিনে পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। এই কারণ হলো যে এই লোকগুলো যারা দাঙ্গাবাজ, তারা যদি আওয়ামী লীগে যোগদান করে, বিএনপিতে যোগদান করে, তারা এরশাদের বিরুদ্ধে দাঙ্গা করবে। এই জন্য করে সেদেরকে দলে দলে গিয়ে যাও মধ্যপ্রাচ্যে গিয়ে যুদ্ধ করে আসো, ধর্মযুদ্ধ করে আসো, ফিলিস্তিন নিয়ে যুদ্ধ করে আসছে। সো ইটস এ গ্লোবাল পলিটিক্স, নাথিং এর মধ্যে ধর্ম রিলিজিয়াস কোনো ব্যাপার নয়। এখানে অকুপেশনটা হলো মেন জিনিস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান রেডিওর পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।